শিল্প, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আমিন জুয়েলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শান্তা জাহান। শুরু করছি আমাদের আজকের আয়োজন। ওমেন অ্যান্ড ই-কমার্স উইয়ের উদ্যোগে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা রিসোর্টে উইয়ের নারী উদ্যোক্তাদের একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর মোশাররফ হোসেন FCA। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিসোর্টের চেয়ারম্যান ও বিজনেস ইন বাংলাদেশের পরিচালক মোহাম্মদ এমারত হোসেন সোহাগ, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT, কালিয়াকৈর উপজেলা UNO হাকিমুল আমিন, টোয়াব পরিচালক ও মোহাম্মদ সজিবুল আল রাজীব। প্রতিটি রিসোর্টে সারা বাংলাদেশে শুরু করবো আমার রিসোর্ট দিয়ে। এখানে আপনাদের উইয়ের একটি কর্নার থাকবে, যেখানে আপনাদের প্রোডাক্টগুলি আপনারা বিক্রি করতে পারবেন। আমাদের যারা গেস্ট থাকবে, আমাদের দেশি এবং বিদেশি পর্যটকরা আমাদের এই ঢাকা রিসোর্টে ভ্রমণ করেন। এবং শুধু এখানে নয়, আমি আপনাদেরকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রতিটি আউটলেটে যেন আপনারা আপনাদের প্রোডাক্টগুলি প্রদর্শন করতে পারেন সে ব্যবস্থা আমি করে নিব। আপনাদের কোনো ভয় নেই, সব কাজে আপনারা সম্পৃক্ত হবেন। যেখানে থাকবেন সেখানে মুখ্যমন্ত্রী মহোদয়ের বাড়িতে বাসায় অফিসে, সুতরাং আপনারা সাহস পাচ্ছেন এবং প্রত্যেকেই এখান থেকে প্রত্যেকের নিজস্ব প্রোডাক্ট দিয়ে এগিয়ে যাবেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রুবেল, উইয়ের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে গাজীপুর শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের মধ্যে 15 জন লাখপতি হয়ে গেছেন। মন্ত্রী নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিতে নারীদের ভূমিকার প্রশংসা করেন। গাজীপুরে নারীদের সকল সুযোগ সুবিধা দেওয়ার কথাও জানান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আজকে ই-কমার্সের মাধ্যমে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, ঘুরতে হবে না, ঘরে বসেই করতে পারবেন যে ব্যবসা করার সুযোগ। এবং যারা এটা করে দিয়েছেন বা এই সংগঠন যারা করছেন, আমি তাদের অভিনন্দন জানাই যে আমাদের মায়েরা বোনেরা তাদের যে যোগ্যতা আছে, দক্ষতা আছে, প্রতিভা আছে, সেটা তারা যেন সমাজের জন্য, দেশের জন্য, এতদিন শুধু পরিবারের জন্য কাজে লাগাইতে পারতেন, এখন সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য কাজে লাগান। এটাই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা এবং আমাদের তার অনুসারী হিসেবে আমাদেরও প্রত্যাশা। তাই জন্য এই দেশের সমাজ গড়ার ক্ষেত্রে একটা নারী আমি আমার একটা অবদান থাকবে। এই দৃষ্টিভঙ্গি থেকে আপনারা যদি এটাকে গ্রহণ করেন এবং সেইভাবে যদি এগিয়ে যান, তাহলে আমি আশা করি আজকে ওই যে উইমেন ই-কমার্স, সংক্ষেপে বলে WE, তাদের যে নিশ্চয়ই একটা বড় স্বপ্ন, সারা দেশব্যাপী তারা আমাদের এই নারী সমাজকে সংগঠিত করে তাদেরকে উদ্যোক্তা, সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায়। আমি চারা রোপণ করে যদি মনে করি যে ফল পাইল, তাহলে আমি হতাশ হয়ে যাব। ধৈর্য থাকতে হবে এবং বুঝতে হবে যে শুধু বুঝে করি তার অধৈর্য হওয়ার কিছু। আত্মবিশ্বাসটা খুব বড় দরকার, যে আত্মবিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যাবেন এবং আশা করি ইনশাআল্লাহ সফল কাম হবে। বিশেষ অতিথি আইডিআরের চেয়ারম্যান 12 লাখ নারী সদস্যদের বীমা সুবিধা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে 3টি বীমা পলিসি চালু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা IDRA। পলিসি 3টির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শিক্ষা বীমা, বঙ্গবন্ধু সুরক্ষা বীমা ও বঙ্গবন্ধু স্পোর্টসম্যানস কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স। বীমা পলিসি নিয়ে IDR এর চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে আজ আমরা মুখোমুখি হয়েছি ইডরার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন FCA এর সাথে। ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন FCA সে দীর্ঘদিন ধরেই এই বীমা শিল্পের সাথে জড়িত এবং বর্তমানে উনি ইডরার চেয়ারম্যান। এবং এখানে আসার পরে বাংলাদেশের বীমা শিল্পের অভূতপূর্ব আমরা উন্নতি দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন FCA তার সাথে। তো আপনি এই বঙ্গবন্ধুর নামে কি ধরনের বীমা সুবিধা চালু করেছেন? এটাতে আপনার সবাই আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরে ছিলেন। জাতির পিতা যোগদান করেছিলেন 1 মার্চ 1960 সালে। তখন কিন্তু আপনার রাজনীতি বন্ধ ছিল এবং জাতির পিতাকে ফলো করা হতো, উনি কি করছেন, কোথায় যাচ্ছেন। তো
উনি ডিসগাইজ যাতে পলিটিক্সটা চালিয়ে যেতে পারেন সেই জন্যই কিন্তু ইন্স্যুরেন্সকে বেছে নিয়েছিলেন। এখন আমরা পার করছি জাতির পিতার জন্মশতবার্ষিকী। এই জন্মশতবার্ষিকীতে যেহেতু জাতির পিতা পুরো জাতিরই আমাদের জন্মদাতা, তার উপর আবার আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরে উনি ছিলেন, সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পেয়েছি ইন্স্যুরেন্সের রেসপন্সিবিলিটি খানিকটা বেশি। তো সেইটাকে আমরা সামনে রেখে 3টা প্রোডাক্ট করেছি জাতির পিতার সম্মানে, জাতির পিতার নাম দিয়ে। একটি হচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা বিমা। একটা জাতির মূল কর্পাস, মূল ব্যাকবোন হচ্ছে এডুকেশন। সেই এডুকেশনটা যাতে করে আপনার নির্বিঘ্ন থাকতে পারে, তার গার্ডিয়ান, শিক্ষার্থীর গার্ডিয়ান হারানোর কারণে যদি সে আপনার বিচ্যুত হয়ে যায়, সেটা থেকে যাতে করে ইন্স্যুরেন্স সাপোর্ট দিতে পারে, ওই জন্য আমরা করেছি বঙ্গবন্ধু শিক্ষা বিমা, এবং এইটা ফুললি সাবসিডাইজড বাই দি গভর্নমেন্ট। প্রাথমিক পর্যায়ে 2 বছরের জন্য এটা আমরা পাইলটিং করব। 2 বছর পরে এইটার আপনার লস রেশিওটা দেখে এটাকে সমগ্র জাতির জন্য এটা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এটা কোন ক্লাস থেকে শুরু করতে যাচ্ছে? এটা একেবারে আপনার ক্লাস 1 থেকে আপনার এসএসসি পর্যন্ত, 17 বছর পর্যন্ত আপনার করা হবে। 3 থেকে 17 বছর, 3 থেকে 17 বছরের বাচ্চারা সে এইটা কাভার থাকবে তার গার্ডিয়ান, যার অ্যাবসেন্সে তার এডুকেশনটা বিঘ্নিত হতে পারে। এটা হচ্ছে বড় একটা আমাদের ড্রাইভ জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে। অ্যান্ড দেন আরেকটা আমরা করেছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। এটা হচ্ছে আপনার যারা বিভিন্ন, বিশেষ করে রোড অ্যাক্সিডেন্টে যদি আপনার সে কোনো একটা মৃত্যু বাদে তার কোনো ক্ষতি হলো বা সে অসুস্থ হলো, সেইটা থেকে আপনার তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার যে আপনার হেলথের যে এক্সপেন্ডিচার বা মেডিকেল এক্সপেন্ডিচার, সেটাকে আপনার পুনর্ভরণ করার জন্য ন্যূনতম 100 টাকা প্রিমিয়াম নিয়ে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনার কাভারেজ আপনার এখানে এটার ইয়েতে রয়েছে, স্কোপ রয়েছে। তো এই বিমাগুলা করার ফলে একদিকে যেমন বাংলাদেশের জনগণের এবং শিক্ষাক্ষেত্রে এবং স্পোর্টসের ক্ষেত্রে এবং অ্যাক্সিডেন্ট বা সুরক্ষার ক্ষেত্রে যে ভূমিকা রাখবে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এর পিছনে কাজ করেছে ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন FCA। আমরা তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময়ে একই দিনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে টেক্সটাইল শিল্প দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিনিয়োগ প্রতিবন্ধকতা, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি সমস্যার পাশাপাশি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে দক্ষ জনশক্তির অভাব। এ খাতে দক্ষ জনশক্তি সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে জনশক্তির দক্ষতা বৃদ্ধি এবং নতুন করে দক্ষ জনশক্তি তৈরি করা প্রয়োজন বলে মনে করেন বুননের হেড অব অপারেশন মোহাম্মদ সালাউদ্দিন। প্রিয় দর্শক, আজ এই বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে বুনন অ্যান্ড টেক্সটাইল এই পর্বে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি বুননের হেড অব অপারেশন জনাব সালাউদ্দিনকে। জনাব সালাউদ্দিন বাংলাদেশের পায়োনিয়ার গার্মেন্টসে জনাব রিয়াজউদ্দিনের ছেলে। আমরা তার সাথে কথা বলছি। আপনার এই আগামী প্রজন্ম এবং আগামী টেক্সটাইল মিলগুলা বা আগামী টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানে এইটা নিয়ে কী ভাবছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বিগত 40 বছরে বিভিন্ন পেশাজীবী মানুষের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের এই গার্মেন্টস টেক্সটাইল সেক্টর আজকে এই পর্যায়ে এসেছে। এখন আমাদের আসলে আগামী প্রজন্ম নিয়ে ভাবার একটি সময়, ভাবতেই হবে, কেন আমরা এখন যথেষ্ট ম্যাচিউর। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য আমরা যথেষ্ট ম্যাচিউর, এবং আগামী প্রজন্ম যদি গার্মেন্টসের আগামী প্রজন্ম যদি আমরা প্রস্তুত না করতে, তাহলে আমরা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল টিকাতে পারবো। আমাদের সেজন্য দরকার মালিক এবং ইনস্টিটিউশনের মধ্যে একটি যোগসূত্র তৈরি করা, এবং আগামী প্রজন্মকে স্মার্ট টেকনোলজি সম্পর্কে ধারণা দিতে হবে। এই জন্য আমাদের যে সকল সংগঠন আছে, ইনস্টিটিউট আছে, তাদের সিলেবাস আপডেট করতে হবে। সম্প্রতি 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGMEA এর সভাপতি ফারুক হাসান বলেন, এবারের বাজেট সার্বিকভাবে ব্যবসা বান্ধব, তবে পোশাক খাতের জন্য নতুন করে কিছু রাখা হয়নি। পাশাপাশি টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের পরিচালক জানান, এবছর টেক্সটাইল মিলের মালিকদের জন্য তেমন কোনো সুবিধা প্রদান করা হয়নি। এর ফলে পরিচ্ছন্ন রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা করে তিনি আরও বলেন, প্রচণ্ড কষ্ট করে এবং একই সাথে আমাদের পুঁজি হারিয়ে কিন্তু আমরা টিকে থেকেছি। আমাদের সৌভাগ্য বলতে হবে যে আমাদের সেপ্টেম্বর অক্টোবর থেকে অর্ডারগুলো ফেরত আসা শুরু করলো এবং আমরা অনেকটা রিকভারি মোডে চলে গেলাম এবং এখনও আমরা রিকভারি মোডে আছি। আমাদের এই বাজেটে কিছু আশা প্রত্যাশা ছিল, এই প্রত্যাশাগুলো যদি আমরা পেতাম বা আমাদের এই সুবিধাগুলো যদি দেওয়া হতো তাহলে আমরা রিকভারি মোডকে ছাপিয়ে আমরা রীতিমতো গ্লোবাল কম্পিটিশন মোডে চলে যেতে পারতাম। আমরা ধন্যবাদ জানাই যে শিল্পের বিকাশের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং শিল্পের বিকাশও হয়েছে। আমরা কিন্তু এখন পূর্ণ চাহিদা আমরা শতভাগ আমরা মেটাতে পারি। আমাদের কাছ থেকে আমরা কিন্তু এই সরকারের কাছ থেকে আমাদের VAT, AIT, AT, TDA সবই কিন্তু আমাদের কাছ থেকে আদায় করেছে। আমরা কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাইনি। গত বছর এখন পর্যন্ত সরকারি শুধু করোনাকালীন 1,21,300 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার 70% কিন্তু ডিস্ট্রিবিউটেড। দুর্ভাগ্যজনক এই সম্পূর্ণ টেক্সটাইল খাতকে এই প্রণোদনার আওতা বহির্ভূত রাখা হয়েছিল। আমরা কিন্তু এই প্রণোদনার এক বিন্দু কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা কোনো ধরনের সাপোর্ট পাইনি। এই বাজেটে অন্তত কিছু আশা রেখেছিলাম যে আমাদেরকে কিছু পলিসিগত সাপোর্ট দেওয়া হবে যেন আমরা টিকে থাকতে পারি, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা আসলে আর NBRকে আমাদের এই ইস্যুগুলো তাদেরকে বোঝাতে অক্ষম হয়েছে। সামান্য কিছু সুযোগ সুবিধা জাস্ট টিকে থাকার জন্য আমাদের একটু সুযোগ সুবিধাই আমাদের খুব বেশি প্রত্যাশা ছিল না, কিন্তু আমরা আসলে এই বাজেটে কোনো ধরনের প্রতিফলন দেখলাম না। বাজেটে অনেকগুলো ইতিবাচক দিকও আছে, যেমন স্বাস্থ্য খাতে অনেক বড় বরাদ্দ রাখা হয়েছে, যেটা অনেক বেশি ইতিবাচক। আমরা তো মনে করি আসলে এই করোনাকালীন শ্রমিকদেরকে আগে ভ্যাকসিনেশন করা উচিত। আমি মনে করি আমাদের দরকার নেই, শ্রমিকদেরকে আগে ভ্যাকসিনেট করে দেখ। আমাদের ইকোনমি স্বাভাবিক হওয়ার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমাদের জন্য একটা ইতিবাচক জিনিস হচ্ছে যে আমাদের যে পুরান যে সুযোগ সুবিধাগুলো আগে দেওয়া হয়েছিল এগুলো উঠিয়ে নেওয়া হয়নি, আমাদের উপরে নতুন কোনো করের ভার চাপানো হয়নি। এগুলো সম্পূর্ণ সবগুলোই কিন্তু বাজেট ইতিবাচক দিক। আমাদের যে এক্সট্রা প্রস্তাবনাগুলো ছিল এগুলো আমাদের করোনা পরবর্তী রিকভারিতে অনেক বেশি সাহায্য সহযোগিতা করতে পারতো এই পলিসিগুলো পেতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিল্প, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আমিন জুয়েলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার, ফিরছি এখনই, সাথেই থাকুন। Dhaka Resort at Kaliakoor, Gazipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawal Gor and modern amenities. Here, unique services for your enjoyment, luxurious hotel and cottage, beautiful picnic and sports zone, shooting zone, modern swimming pool, corporate day out, conference room, restaurant, event facilities, eco park and kids zone. Booking is on. Contact 01762 554444. Your home away from home. Dhaka Resort. ফিরে এলাম বিরতি থেকে। শিল্প, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আমিন জুয়েলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। বিমা শিল্পে নতুন মাত্রা যুক্ত করার লক্ষ্য নিয়ে দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে কাজ করছে দেশের তৃতীয় প্রজন্মের বীমা প্রতিষ্ঠান প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বীমা খাতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে জীবন বীমা কোম্পানির মধ্যে অন্যতম অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। 2000 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জনগণের মাঝে বীমা সেবা দিয়ে আসছে। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশের তৃতীয় প্রজন্মের একটি কোম্পানি। এই কোম্পানি অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে এবং আমাদের বর্তমানে প্রায় লাইফ প্ল্যান প্রায় 300 কোটি টাকার মতো, এবং আমরা জনগণের মাঝে একটা আস্থার জায়গা তৈরি করে নিতে আমরা সক্ষম হয়েছি। সারা দেশে 250টি এজেন্সি এবং সার্ভিস সেল অফিসের মাধ্যমে কর্পোরেট সুশাসন চর্চা নিশ্চিত করতে দেশের লাখো মানুষ যুক্ত হয়েছেন জীবন বীমা নিরাপত্তার আওতায়। বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন প্রায় 15.5 কোটি টাকা এবং অথরাইজ মূলধন রয়েছে 75 কোটি টাকা।
দক্ষ ও বিচক্ষণ পরিচালনা পর্ষদ, কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতা এবং গ্রাহকদের ভালোবাসায় লাইফ ফান্ড 300 কোটি টাকা উন্নীত করতে সক্ষম হয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্যান্ডামিকের কারণে সাধারণ গ্রাহকের হয়তো অর্থনৈতিক কিছুটা হলেও প্রভাব পড়ছে, সেখানে আমরা গ্রাহকদেরকে উৎসাহিত করছি, আমাদের কর্মীদেরকে তাদের কৌশল বদলেই যাতে করে গ্রাহককে বোঝায় যে কষ্ট হলেও আপনার পলিসিটি যেন কোনো অবস্থায় তামাদি না হয়, এবং কোম্পানির উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা ওনারা রাখছে। বিশেষ করে কোম্পানির সুনাম অক্ষুণ্ণ রাখা, কোম্পানির গ্রাহকদের বোনাস, ডিভিডেন্ড এবং সেবা নিশ্চিত কল্পে এটা শুরু থেকে কাজ করে যাচ্ছে। এবং কোভিড-19 মধ্যেও আমরা আমাদের রিনিউয়াল ফার্স্ট ইয়ার বিজনেসের জন্য আমরা মোটামুটি প্রশিক্ষণ কর্মশালা আমরা করে যাচ্ছি, গ্রাহক সম্মেলন করছি। আমি মনে করি যে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে পারব। গ্রাহকদের আস্থা, বিশ্বাস আর ভালোবাসায় এগিয়ে চলছে দেশের প্রথম শ্রেণীর সাধারণ বীমা প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। 6 কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। 2005 সালে আইপিওর মাধ্যমে আরও 9 কোটি টাকা আহরণ করে কোম্পানির পরিশোধিত মূলধন 15 কোটি টাকায় উন্নীত হয়। প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে 30টি শাখার মাধ্যমে মেরিন, ফায়ার, মোটর, মিসেলেনিয়াস বীমা সেবা দিয়ে আসছে। কোম্পানি রেটিং AA+ অর্জন করতে সক্ষম হয়েছে। আর যার হাত ধরে এই সফলতা অর্জন, তিনি হলেন সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব শেখ কবির হোসেন। একসাথে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেকের বিচক্ষণ ও জ্ঞানগর্ভ নেতৃত্বে গ্রাহকদের বীমা সেবা ও ভ্যাট এবং ট্যাক্স প্রদান করে জাতীয় রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশের সাধারণ বীমা প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। বীমা শিল্পে কোনো উচ্ছৃঙ্খল বা কোনো অসম প্রতিযোগিতা আছে এটা মনে করি না। সিম্পলভাবে ব্যাংকাররা ব্যবসা দিচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসা দিচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ব্যবসা পাচ্ছে। আমার কোম্পানি সার্ভিস দিবে সততা স্বচ্ছতার মাধ্যমে, এবং আমার কোম্পানির যদি কোনো বিমাদে উত্থাপিত হয় সেটা যত দ্রুত সম্ভব ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তি করার জন্য তার দিক নির্দেশনা আছে। এই 16 সালের পরে এই পর্যন্ত প্রতি বছরেই আমি চেষ্টা করি, আমার টিম চেষ্টা করে, আমার শাখা প্রধানরা চেষ্টা করে, এবং প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্টাল অর্থাৎ যারা প্রধান আছেন তারাও আমার হুকুম মতো তারা অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিকে আগাইয়ে নেওয়ার জন্য, ব্যবসা বৃদ্ধির জন্য, সততা স্বচ্ছতা বজায় রাখার জন্য। এবং এই বীমা আমার কোম্পানিতে কোনো বীমা গ্রাহক কোনো কমপ্লেন করতে পারবে না যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের কাছে আমরা কোনো বীমা দাবি পাব। সম্প্রতি নোভো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়োজিত বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পর্যটন শিল্প বিকাশের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের হাই কমিশনার সিরুজ্জিমত সমীর, বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত, টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান, নোভো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান এবং সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ থেকে প্রচুর লোক মালদ্বীপ ভ্রমণে যাচ্ছে এবং মালদ্বীপ থেকে প্রচুর লোক বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আসছে। সাম্প্রতিক সময়ে মহামারী করোনার মধ্যেও বাংলাদেশ থেকে প্রায় 10,000 লোক মালদ্বীপ ভ্রমণে গিয়েছে। আগামী বছরগুলিতে উভয় দেশের মধ্যে পর্যটন শিল্পকে আরও জনপ্রিয় করতে উভয় দেশের হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে খরচ কমানো সহ অন্যান্য নির্দেশনা প্রদান করেন। Mostly it's during winter time, like November, December, January, and then for New Year. But throughout the year, Maldives is always sunny. So any time of the year, we could have visitors. So it's good to visit any time. And then I'm very happy to also share this experience with the Tour Operators Association of Bangladesh, and then we hope in future we will have more events like this. And then I will also share more details for your reference. Thank you. Yeah.
বাংলাদেশ থেকে মালদ্বীপে সরাসরি বিমান পরিচালনার জন্য খাত সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মালদ্বীপে যাওয়ার একমাত্র উপায় হল বিমান। এজন্য মালদ্বীপের জাতীয় পতাকাবাহী বিমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে বিমান পরিচালনা করা, বিমানের ভাড়া হ্রাস করা, ভ্রমণ ভিসাকে সহজ করার মাধ্যমে পর্যটন শিল্পকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন বক্তারা। নবগ্রুপের একটি হলে এসেছিলাম তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, এবং আমরা এখানে মুখোমুখি হয়েছি এই নব কার্গোর ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুর রহমানের সাথে। আব্দুর রহমান, আপনি এই যে একটা হোটেল মোটেল এখানে করলেন এবং বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টরের যে ক্ষতি, এই 19 মাসের যে ক্ষতি, এই ক্ষতিটা পুষিয়ে উঠতে কী ধরনের আমাদের প্রয়োজনীয়, এবং আপনারা কেন সরকারের কাছে জোর দাবি কোনোভাবে জানান নাই বা এটা কোনো কার্যকরী কেন হচ্ছে না? Especially in pandemic, whole world is very crisis for tourism business, and I think Europe already start for tourism business, especially Italy, Spain, and Germany, and I believe Bangladesh can easily start the tourism business like follow the European style, and our government should take more initiative. For example, when the tourist coming, they can make very quickly corona test, and which hotel they can stay. They also can help in hotel, people can take care of them, and they can take care a lot of place in Bangladesh where they can enjoy. And we hope this corona maybe continue another 1 year or 2 years. This is never dangerous, only we should carefully our health, and every tourist, they already knows how to take care of their health, and we can make more propaganda or more explain to our overseas people and our local people, then tourism can come very faster. And Bangladesh tourism last few months is very bad. I hope we can go very quickly, and especially today I'll arrange one of our friend from Maldives High Commissioner and Kosovo High Commissioner, because we seen from Kosovo or Maldives can our tourism target, and maybe they can come in here and we can help each other, and within next few months Bangladesh can make very good role about the tourism business, because without tourism country cannot survive too much, because tourism is the very big part of Bangladesh within next 5 years. প্রিয় দর্শক, বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে আমরা নিয়ে আসছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজনার্স কল্যাণ বোর্ডকে। ওয়েজনার্স কল্যাণ বোর্ডের যে প্রবাসী ভাইদের জন্য তারা সর্বদাই সবসময় কল্যাণমূলক কাজ করে থাকে এবং দীর্ঘদিন ধরে এই কাজটা করে এসছে। সম্প্রতি গত 20 তারিখে সৌদি আরবে বিদেশে ফেরত যারা চাকরি করেন সৌদি আরবে প্রবাসী ভাইরা, তারা যাবেন। সেখানে যাওয়ার জন্য তাদের এখন কোয়ারেন্টাইনে নিজেদের তাদের ইচ্ছা মতো বাসা ভাড়া দিতে হবে বা হোটেল ভাড়া দিতে হবে, তার জন্য 60 থেকে 70,000 টাকা খরচা হয়। এখন এই সমস্ত অসুবিধার কারণে সরকার চিন্তা করে ওয়েজনার্স কল্যাণ বোর্ড এই নিয়ে চিন্তা করলো যে না, তারা সাধারণ শ্রমিক, তারা যদি এত টাকা খরচ করে যায় তারা খুব বোঝার স্বরূপ বা তাদের জুলুম হচ্ছে। তো সেই ক্ষেত্রে 25,000 টাকা করে তাদেরকে অতিরিক্ত 25,000 টাকা করে সরকার এমনি ফ্রি দিয়ে দিচ্ছে। তো এই সকল প্রবাসী শ্রমিকদের জন্য যে আপনারা এই কাজটা উদ্যোগ নিলেন, কিন্তু এটা 30শে জুন পর্যন্ত নেবেন, কিন্তু তারপরেও তো মানে যদি অসুবিধা হয় তাহলে কি করবেন, বা এটা আপনারা কিভাবে এখন দিচ্ছেন, টাকাটা কিভাবে দিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই কোভিডকালীন পরিস্থিতিতে আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। সাম্প্রতিক যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে সৌদি সরকার একটি শর্ত আরোপ করেছে, যারা সেখানে যাবেন তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং সেই কোয়ারেন্টাইনে তাদের নির্দিষ্ট হোটেলে থাকতে হবে এবং সেই হোটেলের খরচ বাবদ তাদেরকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে, 60-70 হাজার টাকা। তো আমাদের প্রবাসী ভাইদের পক্ষে এই খরচ বিহার করা অত্যন্ত কষ্টসাধ্য। এই জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আমরা প্রত্যেক কর্মী ভাইকে আমরা 25,000 টাকা দিব। সেই টাকা দিয়ে একটি নির্দিষ্ট ফর্ম আছে, যে ফর্মটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রত্যেক কর্মী ভাই যখন এয়ারপোর্টে যাবেন তখন আমাদের হেল্প ডেস্ক আছে, সেখানে উনি এটা ফিল আপ করে যাবেন। আবার যারা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন তারাও কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে সংশ্লিষ্ট দূতাবাসের মধ্যে সেই ফর্মটা পাওয়ার পরে সেই ফর্মে যেহেতু উনি বিদেশ চলে যাচ্ছেন, এই ফর্মটা কিন্তু উনি
ওনার অ্যাকাউন্টে যাচ্ছে না, উনি একজন ওনার নমিনি নিয়োগ করে যাবেন, যে ওনার ভাই বোন বা ওনার ওয়াইফ যিনি হন ওনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে যাবেন। আমরা এই কাগজগুলো ওয়েদার কল্যাণ বোর্ডকে যাচাই বাছাই করে আমরা কিন্তু ওনার যে নমিনি আছেন সেই নমিনির অ্যাকাউন্টে আমরা 25,000 টাকা EFT-র মাধ্যমে পাঠিয়ে দেব। যে এই যে এই কোভিডকালীন সময়ে গত 18 বা 19 মাসে প্রায় 5.5 লাখ বা 5 লাখ 5.5 লাখ লোক আপনার এখানে ফেরত এসছে কোভিড সময়ে। জি। এখন এই যে তারা অনেকে যেতে পারছে না বা অনেকে যাবে না, চাকরি থেকে ফেরত আসছে, তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে, তো এদের জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আপনার সুন্দর প্রশ্ন করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ওয়েজেনার্স কল্যাণ বোর্ড থেকে আমরা 200 কোটি টাকা আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকে দিচ্ছি। প্রবাসী কল্যাণ ব্যাংক এই টাকাটা আমাদের প্রবাসী কর্মী ভাইরা যারা কোভিডকালীন সময়ে চাকরিচ্যুত হয়ে আসছেন তাদের বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগের জন্য, ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে যারা কাজ করতেছেন তাদেরকে 5 লক্ষ টাকা করে সেটি একদম স্বল্প সুদে কিন্তু দিচ্ছেন, লোন দিচ্ছেন, এবং এটা দীর্ঘমেয়াদী কিস্তিতে সেটি পরিশোধের একটা সুযোগ আছে। তাছাড়া যারা যে সমস্ত মহিলা কর্মী দেশে ফিরতে আসছেন তাদেরকে কিন্তু আমরা সাপোজ সেলাই মেশিন কিনা কিংবা মুরগি পালন এই টাইপের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মাধ্যমে যাতে তারা তাদের কর্মসংস্থান করতে পারেন এই জন্য কিন্তু কোনো ধরনের ইন্টারেস্ট আর একদম নগদ অনুদান হিসাবে কিন্তু আমরা 20,000 টাকা করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আর প্রবাসী ভাইদের প্রতি আমাদের আহ্বান, আপনারা আমাদের কল্যাণ বোর্ড সম্পর্কে অবহিত হন এবং আমরা যে সমস্ত সেবা দিচ্ছি আপনারা দয়া করে সেই সেবাগুলো গ্রহণ করুন। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা বলছে আজ আমাদের সময় একেবারেই শেষ। আমাদের অনুষ্ঠানে আপনাদের প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ক যে কোনো সংবাদ সম্প্রচার করার জন্য যোগাযোগ করতে পারেন 01704777777 এই নম্বরে, অথবা ইমেল করুন businessinbangladesh@atnbangla@gmail.com এই ঠিকানায়। আপনারা আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস ইন বাংলাদেশ ATN বাংলা। প্রিয় দর্শক, আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।